ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা ১৭ গুলশানে ১৯ নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা কবি নজরুলের মাঝারে। কক্সবাজারে সেন্ট মার্টিনমুখী জাহাজে আগুন, এক স্টাফ নিহত। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাইবোন সহ ৩ জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেজন্য অপেক্ষা করতে হবে অন্তত রবিবার পর্যন্ত। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ওয়ান-11-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই ছবিযুক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি তার। দীর্ঘ ১.৫ দশকের নির্বাসন শেষে দেশে ফিরে এনআইডি নিবন্ধনের জন্য শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তার সাথে ছিলেন। এর আগে তারেক রহমান কন্যা জাইমা রহমানও নির্বাচন কমিশনে যান নিবন্ধনের আনুষ্ঠানিকতার জন্য। আধ ঘন্টার মধ্যে যাবতীয় কাজ সেরে তিনি বেরিয়ে যান। দুজনের নিবন্ধন কাজ শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, তার ভোটার হবার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নেতৃত্ব প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসার সময় তার সাথে এসেছিলেন ডাক্তার জোবায়দা রহমান। সে সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ সারেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন। ওসমান হাদির কবর জিয়ারতের পরে জিয়ারত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। তৃতীয় দিনের কর্মসূচি পালনে শনিবার সকাল 10:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। এর আগে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।
মির্জা ফখরুল বলেন, হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানী উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুত নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বলছেন, যুগে যুগে যারাই ইনসাফের কথা বলতেন তাদেরকেই শহীদ হাদির ভাগ্য বরণ করতে হয়েছে। যারা সৎ এবং সততার পক্ষে, তাদের সকল মানুষের জন্য তার জন্য দোয়া করা দরকার। তার এই যে আদর্শ, এই আদর্শকে ধারণ করা দরকার এবং দেশ পরিবর্তনের জন্য তার যে আবেগ, এই আবেগকে আমাদের সকলেরই ধারণ করা দরকার। যদি এরকম কোনো ঘটনার পরে কাউকে যদি শাস্তি দেওয়া হতো যথাযথভাবে, তাহলে কিন্তু নতুন করে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যত সমস্যা, আমরা আমাদের আসলে হাদির যে জন্য প্রতিবাদ করে গেছি, এটা আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে হবে এবং আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে। ওসমান হাদি আমাদের শহীদ জিয়াও এই দেশকে ভালোবাসত, দেশের মানুষকে ভালোবাসত। ওসমান হাদিরও ওস্তাদ ছিলেন এবং উনি ফলো করতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওসমান হাদি যুগে যুগে তৈরি হবে, কিন্তু ওসমান হাদির মতো হবে না। ওসমান হাদিকে হারিয়ে আমরা অনেক মিস করেছি। বাংলাদেশের একটা অফুরন্ত শক্তি ছিল। ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে এই ইসলামের ইতিহাসগুলা এখানে সামনে আনা হয় নাই। তো শরীফ ওসমান হাদি এই ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কাজ করেছেন, এটি বাংলাদেশের মানুষকে কম সময়ের ভিতরে তিনি বুঝিয়েছেন। জিয়া উদ্যানে গিয়েছিলাম, আমি এখন হাদিবাইর এখানেও এসেছি। আমি হাদিবাইর একজন খুবই ভক্ত। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্য মোতায়েন ছিল সমাধি প্রাঙ্গণ সহ পুরো ক্যাম্পাসে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরাফাত রহমান কোকোর মৃত্যুর 10 বছর পর বনানীতে তার কবরের পাশে বড় ভাই তারেক রহমান জিয়ারত করেছেন শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও। শ্রদ্ধা জানান পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের প্রতিও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জানি। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর বের হন সাদা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোতে। দিনের প্রথম গন্তব্য শহীদ ওসমান হাদির সমাধি। দলের পক্ষ থেকে এদিন রাস্তার দুপারে দাঁড়াতে নিরুৎসাহিত করা হলেও তারেক রহমানকে এক নজর দেখতে ছুটে আসেন অনেকে। ফলে জনতার স্রোত ঠেলে শাহবাগে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। নেতাকর্মীদের ভিড় ঠেলেই পৌঁছাতে হয় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে। এনআইডি সংক্রান্ত কাজ শেষে ধানমন্ডিতে যাওয়ার কথা থাকলেও 1:21 বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহর। দুপুর 1:52 বনানী কবরস্থানে পৌঁছান তারেক রহমান। ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মতো তার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন বড় ভাই। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বনানীর সামরিক কবরস্থানে যান তারেক রহমান। সেখানে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। পরে যান নির্মম পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতে। এরপর দুপুর 2:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসায় ফেরেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে
তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপির আদর্শ বাস্তবায়নের কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপিতে সদ্য যোগ দেয়া রাশেদ খান। স্থানীয় নেতাকর্মীদের রাশেদ খানের জন্য কাজ করার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার ঋণ খেলাপির বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে তার ঋণ খেলাপির বিষয়টি স্পষ্ট করেন মান্না। বলেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। একই সাথে অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গন এখনও প্রভাবমুক্ত হয়নি। দলীয় শক্তি কাজে লাগিয়ে এক দল এসব প্রচারণা চালাচ্ছে। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা রবিবার আদালতের রায়ের উপর নির্ভর করছে। বগুড়ার একটি আসন থেকে মাহমুদুর রহমান মান্না নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এক্ষেত্রে তিনি বিএনপির সবুজ সংকেত পেয়েছেন। তবে ঋণ খেলাপির বিষয়টি সামনে আসায় তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বলা যেতে পারে যে কোর্টে যান, বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি, আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয় থানা বিএনপির প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন। বিভিন্ন রকম ক্যাম্পেইন করেছে, সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছেন উনি করেছেন। ওনার 3-4টা কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। অনেকটা স্পষ্ট হয়তো হয়েছে। তারপরে কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনের ঘটনায় জাহাজের এক স্টাফের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 6টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভাসমান থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। ফরিদপুরের ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত হয়েছে, গুরুতর আহত 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা হয়। ভাঙা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতরা হলেন যশোর মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমাতুল্লাহর ছেলে নিশান, কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান ও তার কন্যা বিউটি বেগম। উত্তরের হিমেল বাতাসে দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পঞ্চগড়ের সাধারণ মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। দিনে সূর্যের দেখা মিলছে না। সকাল 9টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে নাকাল জয়পুরহাটেও বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে শীত কুয়াশায় নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের চারা। এতে বোরো চাষের শঙ্কা দেখছেন কৃষকরা। এদিকে কনকনে ঠান্ডায় জুবুথুবু নীলফামারীর জনজীবন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে মাঠ, ঘাট, সড়ক। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে শিবির কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উমরপুরে কয়েকজন শিবির কর্মী আবু সুফিয়ান সিজুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে বেঁধে ফেলে রাখা অবস্থায় চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে সিজুর বিরুদ্ধে মানববন্ধন করেছে শিবির কর্মীরা। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে শিবিরের 2 কর্মীকে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু সংবাদ নিয়ে ডেস্ক রিপোর্ট।
খুলনায় ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কয়েকদিন আগে মেয়াদ শেষ হওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি। অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ প্রণীত পর্যবেক্ষণ ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়। দেশজুড়ে চলমান মবক্রেসি সংবাদপত্র ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং উগ্রবাদী হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে মিছিল হয়। উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতারা। ঝালকাঠিতে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প হয়েছে। উপজেলার তালগাছিয়া সংগঠনের সামনের মাঠে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান ও শিল্পপতি মোহাম্মদ আরিফ হোসেন। লালমনিরহাটে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গুলশান বনানী সার্বজনীন পূজা উৎসব ফাউন্ডেশন। জেলা সদরের রাজপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলে ও দুপুরে পৌরসভার সাপটানা দেববাড়িতে 400 শীতার্থের মাঝে বস্ত্র বিতরণ করেন সমাজসেবক জয়ন্ত কুমার দেব। রংপুরেও দরিদ্র ও দুস্থদের শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি। স্থানীয় টাউন হল অডিটোরিয়ামে শতাধিক মানুষকে গরম কাপড় দেওয়া হয়। ছিলেন সংস্থার সিনিয়র ম্যানেজার কানিজ ফাতেমা ও জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ ফেরদৌস আলম। সাভার মডেল কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মানারাত ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। উদ্বোধন করেন কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা। মানিকগঞ্জের মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসার 10 বছর পূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল, নবজাত শিশু ও দম্পতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম মোহাম্মদ জাহিদুর রহমান। খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল ও টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অংশ নিয়েছে জেলা উপজেলার 10টি দল। শরীয়তপুরের সখীপুরে হাবিবুল্লাহ ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে। কলেজ মাঠে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতার সহধর্মিনী ফারহানা কাদির রহমান। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা 17 গুলশানে 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। শ্রদ্ধা কবি নজরুলের মাজারে। কক্সবাজারে সেন্ট মার্টিন মুখী জাহাজে আগুন, এক স্টাফের মৃত্যু। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।